गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुश्रीचरण शरणम्। ॐ गुरुश्रीचरण शरणम्। ॐ गुरुश्रीचरण शरणम्। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। সূচনা পর্বে আমি আমার পরমাধ্য স্রষ্টা বাবা, আমার প্রিয় ঠাকুর বাবার শ্রীচরণ কমলে শত সহস্র কোটি প্রণাম জানাই। তৎসহ আমার সকল প্রিয় দর্শক বন্ধুর জন্য রইল আমার বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। রোজকার মতো আজ আমি পরম বিষয় বালক ঠাকুরের ধারাবাহিক আলোচনা পর্বে ঠাকুর বাবার জীবনের অনন্য ও শিক্ষামূলক অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকবে। চলো সকলে ঠাকুর বাবার অমূল্য লীলা সম্ভারে প্রবেশ করি। একদিন উজানচরে আশু সেনের ঘরে সবাই বসে আছেন। বালক ঠাকুরের কাছে কিছু তত্ত্ব উপদেশ নেবেন। পাঠশালার মাস্টারমশাই গুরুচরণ পণ্ডিত, আনন্দ মাস্টার, নায়েব ত্রৈলোক্য সোম ও আরও অনেকে রয়েছেন। পাশেই আর একখানা ঘর, তার দরজা জানলা বন্ধ। বালক ঠাকুর সেই ঘরে আছেন। হঠাৎ ওই ঘর থেকে জলের ছলাৎ ছলাৎ শব্দ শুনে সবাই বিস্মিত হয়ে ভাবছেন, শোবার ঘরে জলের শব্দ আসে কোথা থেকে? আশু সেন তো অবাক, ও ঘরে তো এক ফোঁটাও জল রাখা নেই। শব্দটা শুনে মনে হচ্ছে কেউ যেন নদীতে নেমে ইচ্ছা মতো স্নান করছে। ব্যাপারটা কি? বালক ঠাকুর তো একা ও ঘরে, ভিজে বাতাসও ওদের গায়ে লাগছে। জলের ছাট এসে লাগতেই বিস্ময়ের মাত্রা আরও বেড়ে গেল। এ তো শুধু শব্দ নয়, সত্যি সত্যিই জল। সব প্রশ্নেরই মীমাংসা করে বালক ঠাকুর বেরিয়ে এলেন ঘরের দরজা খুলে। তাকে দেখে সবাই আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি যে দেখছি একেবারে স্নান করে উঠেছ, এই বন্ধ ঘরে জল পেলে কোথা থেকে? বালক ঠাকুর হেসে বললেন, কেবল নদীতে নামলেই তো জল পাওয়া যায় না, এই বিশ্বের সবটাই তো জলে ভর্তি। আকাশ বাতাস, কোথায় জল নেই? এই জলকণাগুলো একত্র করলেই তো জল জমে যায়। এই যে আমরা এই ঘরে বসে আছি, এখানকার এই বাতাসেও তো কত জলকণা আছে। যেভাবে বৃষ্টি হয়, ঝর্ণা হয়, যেভাবে বৃষ্টির জল জমা হয় মাটিতে, ঠিক সেইভাবেই এই ঘরও জলে ভর্তি হয়ে গেছে। এতে আর অবাক হবার কি আছে? আমার মনটা ওর মধ্যে সেইভাবে লাগিয়েছি, তাই এখানে ঘর ভর্তি জল, ভিজে গেছে সব জামা কাপড়। মনের ক্রিয়ার ফলে সবই সম্ভব, শুধু মনটাকে লাগাতে হবে, এই আর কি। বালক ঠাকুরের সহপাঠী কাঞ্চন মিয়ার বিয়ে। কাঞ্চন মিয়ার বাবা একটা বড় দলের নেতা ছিলেন, লাখ লাখ টাকার মালিক হয়েছিলেন। আদর্শবিহীন প্রাচুর্যের মধ্যে থেকে কাঞ্চন বেপরোয়া মস্তানের মতো হয়ে গিয়েছিল। কারো কথা শুনতো না, কাউকে মানত না। বালক ঠাকুরের সংস্পর্শে এসে অদ্ভুত পরিবর্তন এলো তার জীবনে। বেয়ারা দুর্ধর্ষ ছেলে পিতৃমাতৃভক্ত কুসন্তান থেকে সুসন্তান হয়ে উঠল। পড়াশোনা করে কুঅভ্যাস ছেড়ে দিয়েছে। ওর বাবা তো ওর পরিবর্তন দেখে অবাক। ঠাকুরকে তিনি বলতেন, আল্লাহর পেয়াদা, মানুষ না, ও মানুষ না, এই বলে সবাইকে পরিচয় দিতেন। কি স্বচ্ছ পবিত্রতার বন্ধনে এইসব মুসলমান পরিবারের সঙ্গে বালক ঠাকুর বাঁধা আছেন।
এরাই তাকে যথার্থভাবে উপলব্ধি করতে পেরেছিল, যা শিক্ষিত সমাজের অনেকেই বুঝতে পারেনি। ভক্ত শিষ্যের সংখ্যা যত বাড়ছে, সমস্যাও তত বাড়ে। বহু ছেলে মেয়ে আসে যাদের খাওয়া পড়ার সংস্থান নেই, শিক্ষা তো দূরের কথা। বর্তমান সমাজের কাঠামোতে তাদের বেঁচে থাকাই কঠিন। আত্মীয় স্বজন নিয়ে আসে তাদের বালক ঠাকুরের কাছে। নিজেই দারিদ্রতার সঙ্গে লড়াই করে চলেছেন, সুতরাং নিজের কাছে রাখার প্রশ্ন ওঠে না, কিন্তু ব্যবস্থা করতে ছাড়েন না। উপায়টা তার অভিনব এবং মৌলিকত্বে ভরা। যাদের অবস্থা একটু সচ্ছল, এই রকম 1800 থেকে 2000 ঘর ঠিক করলেন। তাদের বলেন, আমি তো গুরু দক্ষিণা নিই না, এবার তোমাদের গুরু দক্ষিণা দিতে হবে। তারা তো খুব খুশি, যাক, গুরুদেবকে এবার কিছু দেয়া যাবে। ঠাকুর বললেন, আমার শত শত দুস্থ ছেলে মেয়ে আছে, তাদের না আছে খাবার সংস্থান, না আছে পড়ার ব্যবস্থা। তোমরা প্রত্যেক সংসারে যদি একটি করে ছেলে বা মেয়ে মানুষ করো, তাহলে আমার সমস্যা কিছু মেটে। তবে ওরা যেন কখনো মনে না করে যে ওরা কারো দয়া দাক্ষিণ্যের উপর আছে। সবাই এক কথায় রাজি হয়ে গেল। এ আর কি শক্ত কথা। 5 জনের সংসারে একজনার এমন কি সমস্যা? ঠাকুর বললেন, এখানেই শেষ নয়, তোমাদের প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু পতিত জমি আছে, ওটা আমাকে দেবে। তারা তো তখনই রাজি হয়ে গেল। ঠাকুর বললেন, দাঁড়াও, অত সহজ নয়, জমি লিখে দিতে হবে না, ওটা থাকবে মুখে মুখে। আর আমার নামে তোমরা নিজেরা ওই জমিতে চাষ করবে, ফসল ফলাবে, যেসব সবজি হবে তার অর্ধেক আমার আর অর্ধেক তোমাদের। সবাই এক কথায় রাজি হয়ে গেল। মাঝে মাঝে ঠাকুর তার সাথীদের নিয়ে ভোরবেলায় বাড়ি বাড়ি গিয়ে উপস্থিত হন, কখনো বা একাই যান। বাড়ির লোকেদের ঘুম থেকে ওঠার আগেই মাটি কুপিয়ে ক্ষেত তৈরি করে দিয়ে আসেন। তারা ঘুম থেকে উঠে অবাক হয়ে যায় সব দেখে, বুঝতে পারে না কারা এসব করে গেল। 2-1বার বাড়ির গোমস্তা বা বাড়ির কাজ করার লোক ঠাকুরকে দেখে ফেলে। বাড়ির কর্তাদের জানায় যে ফটক ঠাকুর অন্ধকার থাকতে এসেছিলেন এবং নিজ হাতে মাটি কুপিয়ে গেছেন, গাছে জল দিয়ে গেছেন। তারা তো শুনে আশ্চর্য হয়ে যায়, প্রতিজ্ঞা করে নিজেরাই খেটে ফসল ফলাবে, ঠাকুরকে আর কষ্ট করতে দেবে না। নিজ হাতে কাজ করে শিক্ষা দিতে ঠাকুরকে ভালোবাসেন প্রায় সকলেই। তাই ঠাকুর অমুক শুনতে পায় মাঝে মাঝে, ঠাকুর অমুক বাড়ি গিয়ে জমি কুপিয়ে এসছেন, অমুক জায়গায় আগাছা নিড়িয়ে এসছেন, অমুক জায়গায় চারা পুঁতে এসছেন। নিজের হাতে ঠাকুর বাড়ি বাড়ি গিয়ে কাজ করে আসছেন, আর তারা কি না চুপ করে বসে আছে। লজ্জায় তাদের মাথা কাটা যায়। বাড়ির ছেলে মেয়ে, কর্তা গিন্নি, কাজের লোক সবাই দ্বিগুণ উৎসাহে ফসল ফলাতে নেমে পড়ে। ক্রমে কি হলো, প্রচুর ফসল ফলতে লাগলো। ওই সব একত্র করে হাটে বাজারে বিক্রি করে যে পয়সা রোজগার হয়, তাই দিয়ে ঠাকুর বাচ্চাদের খাতা, পেন্সিল, স্লেট, কাপড় চোপড় কিনে দেন। তারা সব সময় মনে করে ঠাকুরই তাদের পিতামাতা। আর ওই সব গৃহস্থদেরও কর্মের মাধ্যমে বেশি করে গুরুস্মরণ হতে থাকে। সবটাই ঠাকুর করেন। উপায়ও অভিনব, মৌলিকত্ব কিন্তু কাউকে জানতে দেয় না। নিজের আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, পরিবারের কথা সবাই ভাবে, তাদের জন্য অনেক কিছুই করতে পারে, কিন্তু পরকে আপন করতে, পরের জন্য নিজেকে বিলিয়ে দিতে কজন পারে? শুধু কথা বলেই তিনি ক্ষান্ত হননি। নিজের কর্মধারার ভিতর দিয়ে, নিজের আচরণের ভিতর দিয়ে সবাইকে বুঝিয়ে দেন, শুধু 5 নম্বর বাড়িটাকে নিজের বাড়ি মনে করো না, সমস্ত দেশটাকে নিজের বাড়ি বলে মনে করো। দেশাত্মবোধ তার মধ্যে এত গভীর, এত ভালোবাসার টানে তার, সবাই তাকে প্রাণ দিয়ে ভালোবাসে। তিনি সবার জন্য ভাবেন। তাই যখন হরিনারায়ণ সাহা ম্যাট্রিক পরীক্ষায় 30 টাকার জন্য হন্যে হয়ে ঘুরে ঘুরে শেষ পর্যন্ত বালক ঠাকুরের কাছে এলো। নিজের সঙ্গতি নেই,
তবু তাকে ফিরিয়ে দিতে পারলেন না। তাকে নিয়ে গেলেন সুরেন্দ্র সাহার বাড়িতে। সুরেন্দ্র সাহাও গরিব। ঠাকুরের কথা শুনে বলেন, আমার 50 টাকা জমেছে, তুমি যখন বলছো ওর থেকেই 30 টাকা দিয়ে দিই। মেঝে খুঁড়ে বের করে 30 টাকা হরিনারায়ণকে দিলেন। হরিনারায়ণ ক্রমে ম্যাট্রিক, আইএ, বিএ পাশ করে বড় চাকুরি পেল। ঠাকুর শুধু একটি কথা হরিনারায়ণকে বলেছিলেন, যতদিন বাঁচবে সুরেন্দ্র সাহার পরিবারকে দেখবে। তাই প্রথম মাসের মাইনের অর্ধেক সুরেন্দ্র সাহাকে পাঠিয়ে দিয়ে সে লিখল, আপনি যে উপকার করেছেন, অবশ্য আমি গেলে হতো না, যার মাধ্যমে গিয়েছিলাম তার কথা মনে করেই বলছি, তার তুলনা হয় না। টাকাটা কিছু নয়, যে সময়ে উপকারটি করেছিলেন সেটি না করলে আজ আমার দাঁড়াবার কোনো উপায় থাকতো না, তাই যৎসামান্য পাঠালাম। উপকারের তুলনায় এটা কিচ্ছুই নয়। আর প্রতি মাসে যে তাকে 50 টাকা করে পাঠাবে সেটাও তিনি জানিয়ে দেন। প্রতিটি পরিবার ঠাকুরকে অতি আপন বলে মনে করেন, যেন রক্তের সম্পর্ক। ঠাকুরও এই স্বচ্ছ সম্পর্কটিকে মনে প্রাণে পোষণ করেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে। আর তোমরা সকলেই পরমপিতার আশীর্বাদে, বালক ঠাকুরের আশীর্বাদে সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।